আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি ফারজানা নিসা। টানা 15 মাস গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরোচিত হামলা চলমান থাকার পর অবশেষে দুপক্ষের মধ্যে সাময়িক একটি যুদ্ধবিরতি হয়েছে, যার আওতায় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বন্দি বিনিময় চলমান রয়েছে। কার্যত ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের ইতিহাসে এই ধরনের বন্দি বিনিময় নতুন কোনো বিষয় নয়, বরং এই বন্দি বিনিময় ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের অন্যতম মুখ্য কৌশল। এর মধ্য দিয়ে ফিলিস্তিনিরা দখলদারিত্ব ও অযাচিত নিয়ন্ত্রণের বিরুদ্ধে এবং নিজেদের অধিকার ও জাতীয় পরিচয় প্রতিষ্ঠার সুস্পষ্ট বার্তা দেয়। এবারও ফিলিস্তিনি মুক্তি আন্দোলনগুলো ইসরায়েলকে বন্দি বিনিময়ে বাধ্য করতে পেরেছে, যাকে বিশ্লেষকেরা প্রতিরোধ আন্দোলনের অন্যতম অর্জন হিসেবে বিবেচনা করছেন। আরও জানব এবারের প্রতিবেদনে। এবারের সমঝোতা চুক্তির প্রথম পর্যায়ে ইসরায়েল গাজায় আটক 33 জন জিম্মির বিনিময়ে ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী 1977 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে, যার মধ্যে 290 জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। ইসরায়েলি কারাগারে থাকা বন্দীরা ফিলিস্তিনি প্রতিরোধের অবিচ্ছেদ্য অংশ, যেখানে অনশন, ধর্মঘট ও কারাগার থেকে পালানোর চেষ্টা প্রতিরোধের অন্যতম কৌশল হিসেবে বিবেচিত হয়। ফিলিস্তিনি কর্মীদের বন্দিত্ব ফিলিস্তিনের সামাজিক স্মৃতিতে একটি স্থায়ী চিহ্ন এঁকে দিয়েছে। 76 বছর ধরে উপনিবেশবাদী দখলদারিত্বের শিকার ফিলিস্তিনিরা, যারা এই ভূখণ্ডের প্রকৃত মালিক, তারা এই প্রতিরোধ কর্মসূচিকে বিচ্ছিন্ন কোনো প্রয়াস হিসেবে পরিচালনা করে না, বরং তারা এই প্রয়াসগুলোকে একটি দীর্ঘস্থায়ী সংগ্রাম হিসেবে অব্যাহত রেখেছে। ইসরায়েলের চাপিয়ে দেওয়া মৃত্যু ও ধ্বংসযজ্ঞের জবাবে ফিলিস্তিনিরা সুমুদ নামের চেতনা লালন করেছে। সুমুদ হল আরবি শব্দ, যার অর্থ হল দৃঢ় সংকল্প। দুঃখজনক হলেও সত্য, ইসরায়েল ফিলিস্তিনিদের জীবনের প্রতিটি দিক নিয়ন্ত্রণের চেষ্টা করে। এই নিয়ন্ত্রণের অংশ হিসেবেই ইসরায়েলিরা দখলকৃত পশ্চিম তীরে চেকপয়েন্ট স্থাপন করেছে, যা ফিলিস্তিনিদের স্বাধীন চলাচলে বড় ধরনের বাধা সৃষ্টি করে। তাছাড়া ইসরায়েলিরা ফিলিস্তিনিদের আবাসিক এলাকাগুলোতে দেয়াল তুলে স্বজাতির সদস্যদের মাঝে বিভাজন সৃষ্টি করেছে এবং ভূমি, সমুদ্র ও আকাশপথেও গাজা অবরোধ করে রেখেছে। এমনকি ইসরায়েলি কারাগারে নির্মম অত্যাচারের মুখে বা অনাহারে যে ফিলিস্তিনি বন্দীরা মারা যায়, তাদের বিষয়টিও ইসরায়েলিরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। ইসরায়েলিদের প্রতিটি নিয়ন্ত্রণমূলক পদক্ষেপই ফিলিস্তিনিদের জীবনকে প্রভাবিত করে। ওয়ালিদ দাক্কার ঘটনা এই দমনমূলক ব্যবস্থার একটি উৎকৃষ্ট উদাহরণ। 1987 সালে মাত্র 24 বছর বয়সে ইসরায়েলি আদালত তাকে 36 বছরের কারাদণ্ড দেয়। ফিলিস্তিনের একজন নাগরিক হিসেবে দাক্কার 2023 সালে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু ইসরায়েল তার সাজা আরও 2 বছর বাড়িয়ে 2025 সাল পর্যন্ত বর্ধিত করে। দাক্কার 2024 সালের 7 এপ্রিল মারা যান, কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ ঘটনার পরপরই জানিয়ে দেয় যে দাক্কারের মরদেহ 2025 সালের মার্চ পর্যন্ত আটক রাখা হবে, কেননা তাহলেই তার সাজার মেয়াদ সম্পন্ন হবে। মানবাধিকার সংগঠনগুলো প্রবল আপত্তি সত্ত্বেও ইসরায়েলি কর্তৃপক্ষ পরবর্তীতে জানায় যে দাক্কার মরদেহকে আলোচনার হাতিয়ার হিসেবে ধরে রাখা হবে। এর মাঝে ইসরায়েলি এক আদালত তার পর্যবেক্ষণে জানিয়ে দেয় যে ফিলিস্তিনি সন্ত্রাসীদের মরদেহ আটক রাখার ক্ষমতা ইসরায়েলি সামরিক বাহিনীর রয়েছে। ইসরায়েলের এই অসহনীয় নিপীড়নমূলক পদক্ষেপের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো বিভিন্ন ধরনের কৌশল গ্রহণ করে, যা তাদের সংকল্প ও টিকে থাকার ইচ্ছাকে প্রতিফলিত করে। এমনকি দখলদারিত্বের বাধা ও হুমকি সত্ত্বেও এর মধ্যে সবচেয়ে প্রচলিত পদ্ধতি হল অনশন, ধর্মঘট। সাম্প্রতিক বছরগুলোতে এই প্রতিরোধ পদ্ধতির অন্যতম বিশিষ্ট ব্যক্তি ছিলেন খাদের আদনান, যিনি বিচারের অনুপস্থিতিতে বেআইনি আটকের প্রতিবাদে 87 দিনের অনশন ধর্মঘটের পর মারা যান। ফিলিস্তিনি বন্দীদের প্রতিরোধ কৌশলের আরেকটি দৃষ্টান্ত হল ইসরায়েলি কারাগার থেকে শুক্রাণু পাচার করা।
বহু ফিলিস্তিনি, বিশেষ করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং দীর্ঘমেয়াদী বন্দীরা ইসরায়েলি কারাগার থেকে শুক্রাণু পাচার করেছেন, যাতে তারা কারাবন্দী থাকলেও তাদের বংশধারা অব্যাহত থাকে। 2023 সালের মে মাস পর্যন্ত এই পদ্ধতিতে 76 জন ফিলিস্তিনি শিশু জন্মগ্রহণ করেছে, যার মধ্যে কারাগারে মারা যাওয়া ওয়ালিদ দাক্কার সন্তানও রয়েছে। আরেকটি বিষয় হল ফিলিস্তিনি বন্দীদের দুর্দশা লাঘব করার অভিপ্রায়ে নাগরিক সমাজ ও মানবাধিকার সংগঠন এবং ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল। তবে এসব প্রয়াস চালানোর পর ফিলিস্তিনের সশস্ত্র প্রতিরোধ আন্দোলনগুলো অনুধাবন করতে পারে যে এসব কৌশলের মাধ্যমে প্রতিরোধের চেতনা লালন করা সম্ভব হলেও বন্দীদের মুক্ত করা সম্ভব নয়। বন্দীদের মুক্ত করতে হলেও শুধুমাত্র ভিন্ন বাস্তবতা তৈরি করার মাধ্যমেই তা সম্ভব হবে। এরই অংশ হিসেবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো ইসরায়েলি নাগরিকদের জিম্মি করার কৌশল অবলম্বন করে। বন্দি বিনিময় চুক্তিগুলো ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের বারবার সংগঠিত হওয়া পদ্ধতি, যে এরই মধ্যে যথেষ্ট কার্যকর হিসেবেও পরিগণিত হয়েছে। 1968 সালের পর থেকে এই পর্যন্ত 10 বার ইসরায়েল ও ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের মধ্যে এরকম বন্দি বিনিময় চুক্তি হয়েছে। প্রথম দিকের সবচেয়ে প্রতীকী বিনিময়গুলোর মধ্যে একটি ছিল ফিলিস্তিনি জাতীয় মুক্তি আন্দোলনের সদস্য মাহমুদ বাকর হিজাজির মুক্তি। 1965 সালে ইসরায়েল তাকে বন্দী করেছিল। পরে ফাতাহ আন্দোলন এক ইসরায়েলি সেনার বিনিময়ে তাকে মুক্ত করে। তার মুক্তির সম্মানে ফিলিস্তিনি জাতীয় পরিষদে 17 এপ্রিলকে ফিলিস্তিনি বন্দীদের দিবস হিসেবে ঘোষণা করে, যা তখন থেকে বন্দীদের স্বাধীনতা ও অধিকার রক্ষার জন্য জাতীয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে। 1987 সালে সবচেয়ে বড় বন্দি বিনিময় চুক্তিটি সম্পন্ন হয় যখন ইসরায়েলি দখলদার বাহিনী লেবাননের ভূখণ্ডে ফতার হাতে আটক 6 ইসরায়েলি সেনার বিনিময়ে 4700 ফিলিস্তিনিকে মুক্তি দেয়। সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে আলোচিত বন্দি বিনিময়ের ঘটনাটি ওফা আল আহরার নামে পরিচিত, যা 2011 সালে সংঘটিত হয়। এতে ইসরায়েল গাজায় 5 বছর ধরে বন্দী থাকা ইসরায়েলি সেনা গিলাদ শালিতের মুক্তির বিনিময়ে 1027 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়। মুক্তিপ্রাপ্তদের মধ্যে একজন ছিলেন ইয়াহিয়া সিনওয়ার, যিনি কারাগারে 23 বছর কাটানোর পর মুক্ত হন। কারাবন্দী থাকার সময় তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে দ্য থর্ন অ্যান্ড দ্য কার্নেশন নামে একটি উপন্যাস লেখেন। পরবর্তীতে 2017 সালে তিনি হামাসের গাজা শাখার প্রধান হন। আল আকসা ফ্লাড অভিযানের অন্যতম প্রধান পরিকল্পনাকারী হিসেবে পরিচিত সিনওয়ার গাজার প্রতিরোধ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি একটি পর্যায়ে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধানও হয়ে যান। 2024 সালের 16 অক্টোবর ইসরায়েলি বাহিনী তাকে হত্যা করে। এর আগে 2014 সালে গাজায় ইসরায়েলের হামলার সময় হামাস দাবি করে যে তারা 2 ইসরায়েলি সেনা ওরন শাউল ও হাদার গোল্ডিনেরের অবশিষ্ট দেহাংশ ধরে রেখেছে। একই সাথে 2 ইসরায়েলি ইথিওপিয়ান নাগরিক আভেরা মেঙ্গিস্তু এবং বেদুইন আরব ইসরায়েলি হিশাম আল সাইয়েদকেও আটক রেখেছে, যারা সীমান্ত পেরিয়ে গাজায় প্রবেশ করেছিল। হামাস চেয়েছিল এই বন্দীদের বিনিময়ে একটি বন্দি বিনিময় চুক্তি করতে, কিন্তু এই ক্ষেত্রে ইসরায়েলি সরকার হামাসের দাবির প্রতি কোনো সাড়া দেয়নি। ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা ইজ্জুদ্দিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা 2015 ও 2016 সালের ফিলিস্তিনি বন্দীদের দিবসে ভিডিও বার্তা প্রকাশ করেন। এতে তিনি ইসরায়েলি আটক ফিলিস্তিনি বন্দীদের গুরুত্ব তুলে ধরেন এবং আশ্বস্ত করেন যে তার সংগঠন কখনোই তাদেরকে ভুলে যাবে না এবং তাদের মুক্তির জন্য চেষ্টা স্থগিত করবে না। পরের বছর 2017 সালের একই দিনে ইসরায়েলি কারাগারে আটক প্রায় 1500 ফিলিস্তিনি রাজনৈতিক বন্দী অনশন ধর্মঘট কর্মসূচি শুরু করেন। অনশন করার ক্ষেত্রে তাদের মূল দাবি ছিল পরিবারগুলোকে আরও ঘন ঘন বন্দী স্বজনদের দেখা করার সুযোগ দেওয়া, কারাগারের অবস্থার উন্নতি, উন্নত চিকিৎসা সেবা এবং বিচার ছাড়া আটক রাখার প্রথার বিলুপ্তি।
আল কাসাম ব্রিগেড তাদের হেফাজতে থাকা ইসরায়েলিদের বিনিময়ে বন্দী মুক্তির প্রস্তাব অব্যাহত রাখে, কিন্তু কোনো সাড়া মেলেনি। 2021 সালে ফ্রিডম টানেল অপারেশনের পর ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনিদের অবস্থা আন্তর্জাতিক পর্যায়ের মনোযোগ আকর্ষণ করে। এই অপারেশনে 6 জন ফিলিস্তিনি বন্দী কারাগারের ভেতর থেকে সাধারণ সরঞ্জাম ব্যবহার করে একটি সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে যায়। তবে 2 দিনের মধ্যেই তারা সবাই পুনরায় আটক হয়। এই ঘটনার প্রতিক্রিয়ায় আবু উবাইদা এক ভাষণে বলেন, ফ্রিডম চ্যানেলের বীররা সম্মানের সঙ্গে মুক্ত হবে এবং কাসসাম নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে যে ভবিষ্যতে কোনো বন্দী বিনিময় চুক্তি হবে না যদি না এই বীরদের মুক্তি নিশ্চিত করা হয়। তার বক্তব্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর আল আকসা ফ্লাড অপারেশন শুরু হয়। এর পরবর্তী পদক্ষেপে যখন প্রথম বন্দী বিনিময়টি 2023 সালের ডিসেম্বরের দিকে শুরু হয়, তখন প্রথমেই হামাস ইসরায়েলি জেল থেকে পালানোর চেষ্টা করা 6 জন ব্যক্তির মধ্যে 3 জনকে মুক্ত করতে সক্ষম হয়। বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠীর মধ্যে আদর্শগত পার্থক্য থাকলেও জিম্মি বিনিময়ে ফিলিস্তিনি বন্দী মুক্ত করার কৌশল অবলম্বন করার ক্ষেত্রে মার্ক্সবাদী লেনিনবাদী সংগঠন কিংবা আরব ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী সংগঠন অথবা ইসলামী প্রতিরোধ আন্দোলনগুলোর মাঝে বরাবরই ঐক্যমত্য ও সংহতি রয়েছে। স্বাধীনতাকামী এই সবগুলো দলই নীতিগতভাবে একমত যে ইসরায়েলি কারাগারে একজন ফিলিস্তিনীয় বন্দী থাকা পর্যন্ত তারা তাদের প্রতিরোধ প্রয়াস বন্ধ করবে না। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন পিটিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।